জুলাই গণ অভ্যুত্থানের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু এর দায় চাপানো হয় আন্দোলনকারীদের ওপর। বিষয়টি জবানবন্দিতে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে অনেক মিথ্যে মামলা করা হয় এবং ব্লক রেইড দিয়ে তখন ব্যাপক ধরপাকড় করা হয়। গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৯তম সাক্ষী হিসেবে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জবানবন্দি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তিনি। জবানবন্দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এই আন্দোলনের কারণে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকার কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয়। ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের এক রায়ে কোটা পদ্ধতি আবার ফিরে আসে। এর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করেন। এরপর ১ জুলাই টানা আন্দোলন শুরু হয়। জবানবন্দিতে আসিফ মাহমুদ এই আন্দোলনের বিভিন্ন দিনের বর্ণনা দেন। গত বছরের ১৯ জুলাইয়ের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, সেদিন রাতে ঢাকার গুলশান নিকেতন এলাকা থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। যেখানে বন্দী ছিলেন তাকে আন্দোলন প্রত্যাহারের একটি ভিডিও বার্তা দিতে চাপ দেওয়া হয়। তিনি রাজি না হলে তাকে ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ফেলা হয়। ৫ আগস্টের অর্থাৎ ২০২৪ সালের পরবর্তী সময়ে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি বুঝতে পারেন এটিই ছিল সেই জায়গা যেখানে তাকে আটকে রাখা হয়েছিল। আসিফ মাহমুদ জবানবন্দিতে বলেন, গত বছরের ২৬ জুলাই গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আবু বাকের মজুমদার ও তাকে তুলে নেওয়া হয়। তাদের নেওয়া হয় ডিবি কার্যালয়। ২৭ জুলাই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে এবং ২৮ জুলাই সমন্বয়ক নুসরত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে তুলে আনা হয়। তৎকালীন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও ডিবির রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির আন্দোলন প্রত্যাহারের জন্য তাদের চাপ ও হুমকি দেন। জবানবন্দিতে আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের নির্দেশে তাদের তুলে আনার কথা বলেছিলেন ডিবির কর্মকর্তারা। আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে তাদের হত্যা করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশ ছিল। ডিবির কর্মকর্তারা হারুন ও হুমায়ুন বলেছিলেন তারা দয়া করে সমন্বয়ককে বাঁচিয়ে রেখেছেন। ডিবি কার্যালয়ে বন্দী অবস্থায় আমরণ অনশন শুরু করলে এবং শারীরিক অবস্থার অবনতি হলে ১ জুলাই তাদের মুক্তি দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন আসিফ মাহমুদ। গত বছরের ৪ আগস্ট শাহবাগে সমাবেশ ছিল উল্লেখ করে আসিফ মাহমুদ জবানবন্দিতে বলেন, সেদিন সন্ধ্যায় শাহবাগে তাদের সমাবেশস্থলে পুলিশ গুলি চালায় এবং সেখানে কমপক্ষে ৪ জন নিহত ও অসংখ্য আন্দোলনকারী ছাত্র জনতা আহত হন মর্মে খবর পান। সেদিন বিকেলে ৫ আগস্ট সারা দেশে বিক্ষোভ এবং ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচি মোকাবেলায় লাইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ এবং এর সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এমন খবর তাঁরা জানতে পারেন। এই কারণে তিনি সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে ২ ঘন্টার মধ্যে কর্মসূচি পরিবর্তন করে মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্ট পালনের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রচার করেন। ৫ আগস্ট সমন্বয়ক আবু বাকের মজুমদার ও মোয়াজ্জেম হোসেনকে নিয়ে চানখারপুল হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার চেষ্টা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, তার সামনে পুলিশের গুলিতে ২ আন্দোলনকারী নিহত হন। চানখারপুলের মামলায় আসামি ৮ জন, তাদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক। আর শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের পর কারাগারে আছেন। তাদের গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মামলা বিচার হচ্ছে। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী।